অফিসার্স WBCS একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু WBCS 2016। রিসেন্টলি 10 মিনিটে আনন্দবাজার বলে একটা ইনিশিয়েটিভ আমি স্টার্ট করেছি, যেখানে আমরা আলোচনা করে থাকি আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে রিলেভেন্ট অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করে থাকি। আজকে স্টার্ট করতে যাবো একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। তোমাদের অনেকের প্রশ্ন, আনন্দবাজার পত্রিকা কেন ফলো করব। অ্যাকচুয়ালি এর উত্তরে আমি বলি, তোমরা যারা নিজেদেরকে সরকারি আধিকারিক হিসেবে ভবিষ্যতে দেখতে চাইছো, তাদের কিন্তু তাদের চারপাশটা সম্পর্কে, মানে তাদের চারপাশে যেগুলো ঘটছে সেগুলো সম্পর্কে একটা ওভারঅল নলেজ থাকা কিন্তু খুব দরকারি। ইংরেজিতে অনেকগুলো স্ট্যান্ডার্ড নিউজ পেপার রয়েছে, যেমন দ্য হিন্দু রয়েছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে, সেগুলো তো তোমরা অবশ্যই ফলো করবে, কিন্তু অবশ্যই সবসময় চেষ্টা করবে যে ইংলিশ ডেইলি নিউজ পেপারের সাথে অবশ্যই একটা লোকাল রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার ফলো করতে, যেটা তোমার নিজের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, যাতে তোমার অনেক কঠিন কঠিন বিশ্লেষণ, যেগুলো তোমার ইংলিশে বোঝা সম্ভব হয় না, একটা বাংলা নিউজ পেপার পড়লে হয় কি, সেটা সম্বন্ধে একটা ওপিনিয়ন বা একটা ওভারঅল একটা নলেজ বা ওভারঅল একটা কনসেপ্ট গড়ে ওঠে, এবং সেটি খুব সহজ বোধ্য হয়, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না বিভিন্ন জার্গন লেড যে আর্টিকেলসগুলো থাকে ইংরেজিতে, সেগুলোর জন্য। তো এটি কিন্তু একটা রেফারেন্স হিসেবে কাজ করে, এবং তার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো তোমাদের চারপাশে ঘটছে, সেগুলো সম্বন্ধে কিন্তু ওভারঅল একটা অ্যানালিসিস থাকে, যেটা খুব গুরুত্বপূর্ণ, বোথ ইন টার্মস অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইন টার্মস অফ ওভারঅল একটা নলেজ, মানে যেটা তোমাদের হেল্প করবে শুধু প্রিলিমস বা মেন্সে নয়, ইন্টারভিউ। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি কিন্তু ইন্টারভিউয়ে লোকাল ডেইলি যে নিউজ পেপার, সেটা পড়ার কিন্তু অনেক হেল্প পেয়েছি, কারণ ওখান থেকে অনেকগুলো কনসেপ্ট, যেগুলো মানে কঠিন কনসেপ্ট, সেগুলো কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছিলো, এবং সেখানে কিন্তু এটা যথেষ্ট আমাকে হেল্প করেছিল। তো তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো, যে তোমরা অবশ্যই দ্য হিন্দু বা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেটা তোমাদের ভালো লাগে, সেই ইংলিশে একটা ডেইলি ফলো তো করবে, এবং তার সাথে সাথে কিন্তু যে কোনো একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার, সেটা কিন্তু অবশ্যই ফলো করবে। এখন আমি বলবো যে আনন্দবাজার পত্রিকাকে আমি কেন চুজ করলাম। দেখো, বিভিন্ন জায়গায় অনেক ধরনের পেপার পাবলিশ হয়, কিন্তু সত্যি কথা বলতে আমরা যেটা একটা স্ট্যান্ডার্ড পেপার, মানে যেটা সবার কাছেই মানে সহজলভ্য, সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকা, কারণ এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সবচেয়ে বেশি পাঠক পাঠিকার সংখ্যা রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আনন্দবাজার পত্রিকাতে যে সমস্ত খবরগুলো বেরোয়, সবটা কি আমাদের কাজে লাগে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য? না। সেটার জন্য এই ভিডিওটা, যেখানে তোমাকে কতটা যে আর্টিকেলসগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ, আমি সেগুলোই আলোচনা করে থাকি, অযথা যেগুলো আমাদের জন্য কাজের নয়, সেগুলো কিন্তু আমি মেনশন করি না। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব হেল্পফুল, মানে এটা হেল্পফুল হবে এই কারণে যে তোমাদের টাইমটা বেঁচে যাবে, এবং তার সঙ্গে যেগুলো তোমরা গুরুত্বপূর্ণ, সেটা সম্বন্ধে একটা অ্যানালিসিস পেয়ে যাবে, এবং তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান তোমরা যেটা নোট করে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। সো আজকের আর্টিকেলগুলো নিয়ে আমি স্টার্ট করছি। প্রথমে যে আর্টিকেলটা নিয়ে আমি আলোচনা আজকে স্টার্ট করতে চাইবো, সেটা হচ্ছে আসিয়ান গ্রুপ নিয়ে, যেটাকে এশিয়ান গ্রুপ বলা হয়। তোমরা জানো, আজ আসিয়ান বৈঠকে মোদি হেডিংয়ে যেটা আছে, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোর নেতৃত্বের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং ভিয়েতনামের উদ্যোগে এই সপ্তদশ 17th আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে থাকবেন গোষ্ঠীভুক্ত 10 জন রাষ্ট্রনেতা। চীন এবং পাকিস্তান ছাড়া দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে তৈরি এই আসিয়ান গোষ্ঠীকে বাণিজ্যিক এবং কৌশলগতভাবে কাজে লাগাতে চেষ্টা করে ভারত। আচ্ছা, এখানে আমরা একটু জানতে চেষ্টা করবো যে আসিয়ান গ্রুপটা কী, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোশ্চেন, সেখানে কিন্তু আসতে পারে। তো আমরা দেখে নেব যে আসিয়ান এই গ্রুপটি কবে গঠিত হয়েছে, এবং এই গ্রুপটি সম্পর্কে, এই গ্রুপের মেম্বার সংখ্যা কত, গ্রুপের হেডকোয়ার্টার্স কোথায়, এই সমস্ত ডিটেলসে। সো আসিয়ান, যেটার অ্যাব্রিভিয়েশন ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটা একটা রিজিওনাল অর্গানাইজেশন বা একটা আঞ্চলিক সংস্থা, যেটা এস্টাবলিশ হয়েছিল এশিয়া প্যাসিফিক্স, যে পোস্ট কলোনিয়াল স্টেটসগুলো রয়েছে, তাদের মধ্যে যে টেনশনস কাজ করছিল এবং সোশ্যাল ইনস্টেবিলিটি কাজ করছিল, সেটাকে পিসফুল করার জন্য। তো এশিয়ান যে গ্রুপটা রয়েছে, আসিয়ান বা এশিয়ান যাই বলো, তার মোটো হচ্ছে, মানে তার একটা মোটো রয়েছে, অন ভিশন, আইডেন্টিটি, অন কমিউনিটি।
অন ভিশন অন আইডেন্টিটি অন কমিউনিটি। আচ্ছা, এশিয়ানের যে হেডকোয়ার্টার্স আমরা জানি বা সেক্রেটারিয়েট বা সচিবালয়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তাতে অবস্থিত। জেনেসিস বা উৎপত্তি কী করে হলো এস্টাবলিশড, এটা হচ্ছে 1967 সালে থ্রু এশিয়ান ডিক্লারেশন বা ব্যাংকক ডিক্লারেশন নামেও এটা জানা যায়। এবং এর যে 5জন ফাউন্ডিং মেম্বার্স রয়েছে তাদের নাম হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড। এবং বর্তমানে যে মেম্বার্সগুলো রয়েছে তারা মোটে 10টা, এবং সেগুলো হচ্ছে ব্রুনেই, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। সো এরপরে আসি ইনস্টিটিউশন মেকানিজম, যেখানে রয়েছে চেয়ারম্যানশিপ যেটা এশিয়ানের, সেটা অ্যানুয়ালি মানে প্রতি বছর চেঞ্জ হয়, সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে। যে সমস্ত মেম্বার স্টেটস রয়েছে তাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে যেটা আসে সেভাবেই অ্যারেঞ্জমেন্ট হয় এবং অ্যানুয়ালি সেভাবে সিলেক্টেড হয়। তো এশিয়ান সামিট যেটা রয়েছে, এশিয়ান সামিটটা হচ্ছে সবচেয়ে মানে যেটা সুপ্রিম পলিসি মেকিং বডি যেটা, এবং হাইয়েস্ট লেভেল অফ অথরিটি, যেখানে পলিসিজ অ্যান্ড অবজেক্টিভসগুলো স্থির করা হয়। এবং এই সামিটটি বছরে 2বার হয়। এবং এশিয়ান যে মিনিস্টারিয়াল কাউন্সিল রয়েছে এর 4টে স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলো হলো এশিয়ান কোঅর্ডিনেটিং কাউন্সিল বা এসিসি, এশিয়ান পলিটিক্যাল সিকিউরিটি কমিউনিটি কাউন্সিল, এশিয়ান ইকোনমিক কমিউনিটি কাউন্সিল এবং এশিয়ান সোশিও কালচারাল কমিউনিটি কাউন্সিল। এবং এই গ্রুপিংয়ের সিগনিফিক্যান্স বা তাৎপর্য কী, এটি হচ্ছে বিশ্বের 3য় বৃহত্তম মার্কেট। এবং এটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং উত্তর আমেরিকা বা নর্থ আমেরিকান মার্কেটসের চেয়েও কিন্তু বড়। এবং 6ষ্ঠ বৃহত্তম ইকোনমি মানে গোটা বিশ্বে। এবং এশিয়াতে এটি 3rd। এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে কার সাথে? চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। মানে এই গ্রুপের, এশিয়ান গ্রুপের যে মেম্বাররা রয়েছে, মেম্বার কান্ট্রিগুলো রয়েছে, তারা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে। এবং এটি তার সাথে সাথে 4th মোস্ট পপুলার ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। এরপরের আর্টিকেল, এটি খুব গুরুত্বপূর্ণ। খুললো পবিতরা অভয়ারণ্য। পবিতরা অভয়ারণ্য এটি এক্সাম পার্সপেক্টিভ থেকে খুব গুরুত্বপূর্ণ। সচরাচর শুনে থাকবে, কোশ্চেনও দেখে থাকবে এই স্যাংচুয়ারিটি সম্বন্ধে। তো যেটা উল্লেখ্য যে এটি গুয়াহাটিতে মানে গুয়াহাটির খুব কাছে, মানে 55 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এটি ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাড়ে এর অবস্থান। এবং এর 16 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100-র বেশি একশৃঙ্গ গন্ডার বা অনহর্নড রাইনোসেরাসের বাস। এবং এছাড়াও আছে 1002 বুনো মোষ ও হরিণ এবং অসংখ্য পাখিও। এবং 1971 বা 1971-এ এই পবিতরাকে সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়। এবং এটি স্যাংচুয়ারি হয় 1987-এ। সো পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নেব। সো পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে একশৃঙ্গ গন্ডার রয়েছে তার সবচেয়ে হাইয়েস্ট ডেন্সিটি কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দেখতে পাওয়া যায়। এবং আসামে যেটা রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক, তোমরা জানো যেটা অনহর্নড রাইনোসেরাসের জন্য বিখ্যাত, সেটার যে কনসেন্ট্রেশনটা রয়েছে সেটির পরে কিন্তু এই পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে ডেন্সিটিটা রয়েছে অনহর্নড রাইনোসের, সেটা কিন্তু সরি সেকেন্ড। এবং এটি এই জন্যই মিনি কাজিরাঙাও বলা হয়। এবং এর এন্ডেঞ্জার্ড যে স্পিসিস অনহর্নড রাইনোসেরাস রয়েছে, এটি ছাড়াও লেপার্ড ক্যাট, ফিশিং ক্যাট, জাঙ্গল ক্যাট, ফেরাল বাফেলো, ওয়াইল্ড পিগস, চাইনিজ প্যাঙ্গুইনস এগুলো রয়েছে। এবং ওয়াটার হায়াসিন্থ এই যে একটি অ্যাকোয়াটিক প্ল্যান্ট রয়েছে, এটি কিন্তু একটি মেজর প্রবলেম এখানকার। কারণ এটি কিন্তু জলের যে সারফেস রয়েছে সেখানে একটা পুরু স্তর গঠন করে। এবং আসামে যে 5টি ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলি হচ্ছে দিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক, কাজিরাঙা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক এবং রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক। এরপরে খবর যেটা ফার্স্ট পেজেই রয়েছে, খবর থেকে বিনোদন, ওয়েবে সরকারি শাসন। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে জানি যে বিভিন্ন ওয়েব সিরিজ যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাই, সেগুলোতে অ্যাকচুয়ালি ইন্টারফেয়ার এতদিন গভর্নমেন্ট করতো না। আমরা যেগুলো সিনেমা দেখতাম সিনেমা হলে গিয়ে, বা যেগুলো আমাদের সিরিয়াল ছিল যেগুলো
দূরদর্শনের মাধ্যমে বা টিভির মাধ্যমে সম্প্রচারিত হতো, সেগুলো কিন্তু নির্দিষ্ট বোর্ড দ্বারা কন্ট্রোল হতো এবং সার্টিফাইড হওয়ার পরেই কিন্তু সেগুলো পাবলিশ বা ব্রডকাস্ট হতো। কিন্তু অ্যাজ সাচ কিন্তু এই ওয়েব সিরিজগুলো যেগুলো সচরাচর দেখা যায়, সেগুলো কিন্তু রেগুলেট করার কোনো সংস্থা ছিল না। কিন্তু বর্তমানে যে এই নেট দুনিয়া যেটা চলেছে, নেট দুনিয়ার যে বিনোদন ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু সরকারি নজরদারির আওতায় আসতে চলেছে এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনও পেয়ে গেছে সরকার, এবং তারপরে এই বিষয়ে তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে। সো এতদিন যে প্রকাশিত টিভির খবর, সিনেমা হলে মুক্তি পাওয়া চলচ্চিত্রের গুণাগুণ দেখাশোনা প্রতিষ্ঠান থাকলেও ওয়েব কন্টেন্টের জন্য কিন্তু কোনো রেগুলেটর ছিল না, এবং সেদিকেই কিন্তু কেন্দ্র পা বাড়িয়েছে। এবং ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে যাবতীয় যে লেখা বা অডিও বা ভিডিও আছে, সেগুলো কিন্তু তথ্য মানে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মিনিস্ট্রি কিন্তু এটা নজরদারি চালাবে। এবং এর আওতায় কারা রয়েছে? অনলাইন যে বিভিন্ন নিউজ পোর্টালগুলো আছে, যেগুলো অধিকাংশ নিউজ কিন্তু ম্যাক্সিমামই খুব হিংসাত্মকমূলক, এবং তার সঙ্গে অনেক অনেক সময় ভুয়ো খবর ছড়ানোর ঘটনাও ঘটে। বিজ্ঞাপন বিভিন্ন হয়, সেগুলো যথেষ্ট বিভ্রান্তিকর। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টারের মতো যে স্ট্রিমিং পরিষেবা দেওয়া সংস্থা আছে, সেখানেও কিছু অনেক কিছু ভিডিও রয়েছে যেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা রয়েছে। তো সেই সমস্ত কিছুর ওপর কিন্তু একটা সরকারি পরোয়ানা জারি হচ্ছে, এবং এর সমর্থনে যেটা যুক্তি দেওয়া হচ্ছে যে অনলাইনে যে ভুয়ো খবর ছড়ায়, রমরমা ছড়ায়, এবং ওয়েব সিরিজেও যে সমস্ত হিংসা, যৌনতা বা গালিগালাজের ছড়াছড়ি হয়, এগুলো কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু এই নিয়ন্ত্রণ যদি একটি থাকে, তাহলে এগুলো কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে। কিন্তু এর বিরুদ্ধেও অনেকে বক্তব্য রেখেছেন, যেমন এটি একটি বাকস্বাধীনতা বা একটি এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা ইন্টারফারেন্স, এবং কথা বা দৃশ্যে আপত্তি থাকলে সেটা যদি কারোর পছন্দ না হয়, সেটা যেন কেউ না দেখে, তাহলেই এর সমস্যার সমাধান হবে। এটাই বলছে যারা এর বিরুদ্ধে বক্তব্য রাখছে। এবং এটি অনেক সময় এই প্রভিশনের মিসইউজও হতে পারে, যদি কোনো সরকার বিরোধী কোনো খবর বা সরকারের সমালোচনামূলক যদি কোনো আর্টিকেল বা কোনো ভিডিও প্রকাশিত হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার এটাকে তাদের ফেভারে ইউজ করতে পারে। সো এটি খুব গুরুত্বপূর্ণ খবর, কারণ এটি ডেসক্রিপটিভ পেপার যদি তোমরা বলো, ডেসক্রিপটিভ পেপারে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন বা আমাদের এক্সপ্রেশনের যে স্বাধীনতা, সেটার ওপরে সরকারি হস্তক্ষেপ, এই জাতীয় যদি কোনো আর্টিকেল লিখতে আসে, তাহলে কিন্তু এটা খুব হেল্প করবে তোমাদের। এরপরের আর্টিকেল, সূত্রে কি আপোস টহলদারিতে? এটি রিলেটেড হচ্ছে চীনের সঙ্গে সাম্প্রতিক যে একটি টানাপোড়েন চলছে, যা তোমরা সবাই জানো যে পূর্ব লাদাখ সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যেটা এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চীনের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি, যেটা নিয়ন্ত্রণে আনতে দুদেশ কিন্তু ঐক্যমতের পথেই হাঁটছে, এবং সেটা দাবি করছেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেনাপ্রধান জেনারেল এম নরবনে যেটি বলেছেন যে মন্ত্রী পর্যায়ের একটা বৈঠকের পরে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা কমানোর জন্য সেই পথেই এগোনো হচ্ছে, এবং আলোচনা চলছে, এবং আশা করা যাচ্ছে যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা চুক্তিতে শীঘ্রই পৌঁছানো যাবে, এবং পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই সুস্থির। এরপরের আর্টিকেল, 10 শিল্পে ভাতা সঙ্গে আরও গুচ্ছ দাওয়ায়। এটি রিলেটেড হচ্ছে আমাদের ইকোনমি, যেটা এখনকে ইকোনমিটাকে রিভাইভ করার চেষ্টা চলছে। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নানাভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে ভারতের যে ইকোনমিক কন্ডিশন রয়েছে, সেটাকে আবার রিভাইভ করা যায়। তো তার জন্য একটা উৎসাহ ভাতা বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম চালু হচ্ছে মোটামুটি 10টি শিল্পক্ষেত্রে। সেই 10টি শিল্পক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি খরচা করা হচ্ছে, যেটা প্রায় 57,000 কোটি টাকা খরচা হবে কিন্তু গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের জন্য। সো আমরা একটু দেখে নেব যে সেই 10টি শিল্পক্ষেত্র কী, যেখানে এই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম বা উৎসাহ ভাতা চালু হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা উৎসাহ ভাতা যে 10টি ক্ষেত্রে, তার লক্ষ্য হচ্ছে লগ্নি আকর্ষণ এবং উৎপাদন বৃদ্ধি, এবং তার সঙ্গে 5 বছরে টোটাল ব্যয় হবে 1.46 লক্ষ কোটি টাকা। এবং কোন কোন ক্ষেত্রে হবে, তোমরা আগেও যেটা বললাম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, এসিসি ব্যাটারি, ফার্মাসিউটিক্যালস, টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্কের পণ্য, বস্ত্র, খাদ্যপণ্য, বাতানুকূল যন্ত্র বা এলইডি, ইলেকট্রনিক প্রযুক্তি, বিশেষ ধরনের ইস্পাত এবং অত্যাধুনিক সোলার পিভি মডিউল। এই 10টি শিল্পক্ষেত্রে আলাদা করে কিন্তু একটি ইনসেন্টিভ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।
এরপরের যে খবরটি রয়েছে, স্বীকৃতি নয় অসংগঠিত কর্মীর মানল কমিশন। এটি নিয়ে আমি বেশ কয়েক সপ্তাহ আগে আমি আলোচনা করেছিলাম। যেটা হয়েছিল যে সরি, করোনা যে পরিস্থিতিতে যৌন পেশায় যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আর্থিক সংকটে পড়েছিলেন, এবং বিভিন্ন জাতীয় মানবাধিকার কমিশন যেটা রয়েছে আমাদের, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেখান থেকে কিন্তু সামাজিক ও আর্থিক সুরক্ষা দিতে যৌনকর্মীদের অসংগঠিত শ্রমিকের স্বীকৃতি বা আনঅর্গানাইজড যে সেক্টর রয়েছে, আনঅর্গানাইজড ওয়ার্কারের একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা ভলেন্টিয়ার অর্গানাইজেশন এবং এনজিওগুলো আপত্তি তাদের তোলে যে এটি যদি সত্যি চালু করা হয় তাহলে কিন্তু একদিক থেকে কিন্তু হিউম্যান ট্রাফিকিং যেটা রয়েছে সেটাকেই প্রমোট করা হবে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই যে পেশাটি রয়েছে এই পেশাতে কিন্তু সচরাচর কেউ স্বেচ্ছায় আসেন না, এবং তাদের বিভিন্ন দুরবস্থার সুযোগ নিয়ে তাদের বাধ্য করা হয় এই পেশাটাকে বেছে নেওয়ার। এবং যেটি করা যেতে পারে যে তাদের স্বাস্থ্য পরিষেবা ও রেশন ব্যবস্থা আবশ্যিক করা যেতে পারে, কিন্তু যদি অসংগঠিত শ্রমিক এই স্বীকৃতিটা তাদের দেওয়া হয় তাহলে কিন্তু আখেরে সেটা ক্ষতি হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু হিউম্যান ট্রাফিকিংটা আরও বেশি করে বাড়বে। কারণ যে সমস্ত আর্থিকভাবে পিছিয়ে থাকা নাবালিকা রয়েছে যে সমস্ত ফ্যামিলিতে, তারা কিন্তু জোর করে ব্যবসায় নামাতে মানে আরও বেশি উৎসাহিত হবে। তো সেই জন্য সেটা যাতে না করা যায় সেই জন্য তারা আপত্তি জানিয়েছিলেন, এবং সেটি জাতীয় যে মানবাধিকার কমিশন রয়েছে তারা কিন্তু সেটি কর্ণপাত করেছেন, এবং তারা কিন্তু তাদের যে পরামর্শ বিধি সেটা কিন্তু তারা সংশোধন করে নিয়েছেন। সো এই খবরগুলোই আজকের মতো ইম্পর্ট্যান্ট ছিল, যেগুলো ডিসকাস করে দিলাম। তোমরা ফিডব্যাক অবশ্যই জানিও তোমাদের আর কি দরকার, এই ভিডিও থেকে তোমরা আর কি এক্সপেক্ট করছো, এবং তোমাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে বা ফিডব্যাক দেওয়া থাকে তোমরা কমেন্ট সেকশানে জানিও। এবং এটিও বলবো যে এই ভিডিওটি তোমরা যতটা বেশি পারবে তোমাদের যে ফেলো অ্যাসপিরেন্টসরা রয়েছে, তোমাদের যারা সহ প্রতিযোগীরা রয়েছে যারা এক্সাম দিতে চাইছে, তাদের কাছে এই ভিডিওটি রেকমেন্ড করতে পারো, তারা যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হয়। তাতে কিন্তু আমার প্রচেষ্টা সার্থক হবে, কারণ এই ভিডিওটির উদ্দেশ্য কিন্তু তোমাদের হেল্প করা। যতটা বেশি তোমাদের হেল্প হয় ততটাই আমার ভালো লাগবে। সো ঠিক আছে, ধন্যবাদ, পড়াশোনা চালিয়ে যাও।